চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পূর্ববর্তী 34 বছরের সরকার এবং পরবর্তী 15 বছরের সরকার, তারা হোটেলগুলোতে আরে 3 মাসে তৈরি হয়নি। এই 100 দিনে আজকে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত ছিল যে 100 দিনে কী কী কাজ করলো, শিল্প, শিক্ষা, কৃষি, উন্নয়ন, নগরায়নের ক্ষেত্রে কী উন্নয়নের হওয়ার কথা ছিল, কতটা হয়েছে, সে আলোচনায় না গিয়ে আমরা চলে যেতে হলো আমাদেরকে একটা হৃদয় বিদারক ঘটনা। দেখুন, আমরি ঘটনা ঘটেছিল 2011 সালের ডিসেম্বর মাসে। তখন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ওখানে গেছিলেন, যাওয়ার পরে হোটেলকে মানে হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেই হসপিটাল চালু হলো। যে হসপিটালের মালিকপক্ষ যারা ছিল, যারা শেয়ার হোল্ডারের বড় একটা অংশ ছিল, তারা কোথায় গেল, তারা কালীঘাটে গিয়ে কিভাবে মুক্ত পেল, তাদের কিভাবে মুক্তি করে দেওয়া হলো। সেই দিন যদি কঠোর সাজা হতো তাহলে এরকম অনৈতিক কাজ করতে অনেকে ভয় পেত। হোটেলগুলো কোনো জায়গায় কোনো ব্যবস্থা নেই, কোনো সরকারি হোটেল নয়, সব সরকারি প্রতিষ্ঠান। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার একজন অধ্যাপককে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেই। এই যে মিড ডে মিল রান্না হয় বাচ্চাদের হোটেল, বাচ্চাদের জন্য, যে স্কুলগুলোতে কতটা বিভৎসটা কতটা খারাপ আছে। স্কুলে পাশে ক্লাস হচ্ছে, আমরা 3টে খবর আমি জাস্ট দাদা বলি, কাটোয়া আপনার বনগা, মানে বলছি স্কুলগুলোর পাশে, একদম পাশের রুমেই হচ্ছে কি রান্না হচ্ছে। কোথাও আগে কাঠে হতো, এখন গ্যাসে হচ্ছে অনেক জায়গায়। ভাবতে পারবে না, যে কোনো মুহূর্তে বড় ধরনের মানে ঘটনা ঘটে, বিস্ফোরণ ঘটতে পারে, ঘটনা ঘটে, শিশুদের মৃত্যু ঘটতে পারে। ঈশ্বর না করুক এরকম ঘটনা না ঘটে, কিন্তু যারা এই সরকারগুলো চালালো, এতদিন ধরে চললো, তারা চোখের সামনে। দ্বিতীয় একটা বিষয়, টক টু মেয়র বলছিলেন, টক টু মেয়র থেকে যেখানে মির্জা গালিব স্ট্রিটে ঘটনা ঘটেছে 200 মিটারের মধ্যে, আপনি দৌড় মেরে গেলে চলে যেতে পারবেন। মির্জা গালিব স্ট্রিটের যে ঘিঞ্জি এলাকায় যে হোটেলগুলো রয়েছে, মির্জা গালিব স্ট্রিট নয়, শিয়ালদা বৈঠকখানে শিয়ালদা চলে যাবেন। প্রতিটা হোটেলে যতটা জায়গা, মানে হোটেলে ওঠার যে জায়গা, সেই প্যাসেজটাও 2.5 ফুট অনেক জায়গায়। অর্থাৎ মানুষের জীবনকে একেবারে পণ্য করে রেখে দিয়েছে। জীবন যে কোনো জায়গায় আপনার যে কোনো সময় মৃত্যু হবে। এই যে অবস্থাটা করে রেখেছে, কারা ছিল, কারা দমকল মন্ত্রী ছিল, কারা এই যে বলছিলেন, উনি প্রতিটা পদে বলেছেন যে কোনো টেন্ডার নেই, কোনো নেই, হঠাৎ করে প্রমোশন হয়ে গেল, 180টা ফায়ার স্টেশন হলো, তার কোনো কর্মচারী নেই, দমকলের ইঞ্জিন নেই, জল নিয়ে যাওয়ার জন্য যে বয়ে নিয়ে যাওয়ার যে মেশিন তা নেই। আমরা দেখেছিলাম এই ঘটনাগুলো তো বিভিন্ন সময় কলকাতায় ঘটেছে, এবং যারা এই ঘটনাগুলো ঘটালো, আমরা মনে করি যে এই ঘটনাগুলো শুধুমাত্র তদন্ত করে সাময়িক একজন অফিসার বা দুজন অফিসারকে দৃষ্টি তাদেরকে চাকরি থেকে বিরত করে, কাজ থেকে বিরত করেই আমাদের সরকার দাঁড়িয়ে থাকবে না। এর সাথে যারা এই রুটের সাথে যুক্ত, যারা ওই সময় পারমিশন দিয়েছিলেন, না, আমার তো মনে হয় যে একজন অফিসারের এখতিয়ার আছে, এবার তিনি একটা জায়গায় লাইসেন্সকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছেন, হয়তো তার পেছনে টাকা পয়সার গল্প থাকতে পারে, তার ব্যক্তিগতভাবে থাকতে পারে, আছে, সবাই জানে, লেভেলেও থাকতে পারে। আপনিও জানেন এই যে অনৈতিক কাজ, একটা লিমিট আছে। মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা, এটা যে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে গেছিল, সেটা বোমাগুলি দিয়ে মানুষকে মেরেছে, শুধু তাই নয়, এই মৃত্যু ফাঁদগুলো করে রেখে দিয়েছে। বেশ, আমি আসবো নীলাঞ্জনের কাছে। মরণের জন্য কেন তৎকালীন 10 সেকেন্ড, তৎকালীন যিনি এই দমকল মন্ত্রী ছিলেন, তার কেন মানে সাজা হবে না, তার এই অপরাধের জন্য তার অপরাধ হিসেবে গণ্য করে কেন বিচার হবে না, এটাও আমরা দাবি রাখছি। প্রশাসন যথার্থভাবে এ বিষয়ে তদন্ত করুক, এবং সেই সময় যারা এই সমস্ত আধিকারিকরা ছিলেন, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিলেন, পারমিশন দেওয়া থেকে শুরু, অস্ত্র মানে জলের মেশিন থেকে শুরু করে যা যা ছিলেন, তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর সাজা দিতে হবে। আমার মনে হয় এই যে আধিকারিক প্রসঙ্গ আনছেন, আধিকারিকদের হাত কোথাও না কোথাও, মানে অফিসার, আধিকারিক বা অ্যাডমিনিস্ট্রেটর কোথাও না কোথাও বাঁধা থাকে, খুব পরিষ্কার। রাজনৈতিক নেতার নির্দেশ পেলেই উনি সেই কাজে, আমি দুটো কথাই বলেছি, মন্ত্রীর কথা বলেছি, এবং তার সাথে আমি বলছি যে অফিসিয়াল অথরাইজেশন তার থাকতে পারে, কিন্তু তার হাতটা চলে কিন্তু অন্য কারোর কথায়। এটা আপাতত আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখে অভ্যস্ত, নতুন করে বলার কিছু নেই। নীলাঞ্জন, এই জায়গাটা, এই যে যেটা ক্রমাগত চলে আসছিল যে পদ্ধতি বা প্রক্রিয়া, যেটার একাধিক জায়গায় উদয়বাবু উল্লেখও করলেন, আসলে কাজের কাজ সেরম কিছু হয়নি। কিছু রোবোটিক ফায়ার এক্সটিংগুইশার কেনার পরে সুজিতবাবু বিরাট করে প্রেস করে বলেছিলেন, বেশ কিছু হাই ল্যাডার কেনা হয়েছিল, কিছু ক্ষেত্রে ইউজ হয়েছে, কিন্তু সেটাও তো একেবারে তৃণমূল জমানার শেষের দিকে।
মানে কি ভূমিকা? এরপরে হাওড়ায় অগ্নিকাণ্ড ঘটেছে, বড় বাজারে একের পর হয়েছে, টেরিটি বাজারে হয়েছে অগ্নিকাণ্ড। তুমি স্টিফেন কোর্ট থেকে শুরু করো, আমরির কথা দীপাঞ্জন দাদা বললেন, দীপঙ্কর দা বললেন, সেটা তুমি ধরো, একের পর এক অগ্নিকাণ্ড হয়েছে। কিন্তু তৎসত্ত্বেও এটা তো একটা স্থায়ী ব্যবস্থা, অ্যাটলিস্ট আমরা সবাই আশা করবো যে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হোক বা দমকলটা আরও বেশি স্ট্রং হোক পারমিশন দেওয়ার ক্ষেত্রে। আসবো নীলাঞ্জনের কাছে উত্তর নেবে একটা ছোট্ট বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকবেন। নীলাঞ্জন, এই ত্রুটি, এই বিচ্যুতি, এই মৃত্যু মিছিল দায় কে নেবে? দেখুন, দায়ের বিষয়টা পরে আসছি। প্রথমত যেটা, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই পরপর যে দুটো অগ্নিকাণ্ড আমরা দেখলাম, একটা তারাপীঠে ঠিক কৌশিক অমাবস্যার আগে, আর এবং আজকে যেটা আমরা দেখলাম মির্জা গালিব স্ট্রিটে, তো এই দুটোই অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুটো ভিন্ন কারণে একটু বেশি সিগনিফিক্যান্ট। ওখানেও আমাদের জানেন, আমাদের তীর্থযাত্রীরা যায়, পিলগ্রিমসরা যায়, আর এখানে বাংলাদেশ থেকে অনেকে আসে, তো এখানে একটা আন্তঃরাষ্ট্রীয় বিষয়ও রয়েছে। এবার এই যেই বিষয়টা আপনি বলছেন যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা যে গত 15 বছরে, বা এটা একটা মানে প্রক্রিয়ার ব্যাপার, সেই জিনিসটা হয়েছে, সেই ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু আমার মনে হয় গলতটা থেকে যাচ্ছে বারবার হচ্ছে যে কারা এই লাইসেন্সগুলো দিয়ে দিচ্ছে এবং সেখানে আন্ডারহ্যান্ড কিছু ডিলিংস হচ্ছে। সেটা না হলে, কারণ আমি তারাপীঠের ব্যাপারটাও খুব ওয়েল স্টাডি করেছি, সেখানে দীর্ঘদিন ধরে যেই লজগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, বা নতুনও যেগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু টিআরডিএ সেগুলোকে অনেকটাই মানে খুব মানে ছেড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নতুন সরকার, তারা 100 দিন তারা অতিক্রান্ত করেছে, এখন আর হানিমুন পিরিয়ড নেই, তো এখন তাদেরকে তো দায়িত্ব নিতে হবে। এই জিনিসটা আপনারা তো একটা তো ইনডেফিনিট পিরিয়ড ধরে আমরা বলে যেতে পারবো না ওই নেহেরুজিকে সারা জীবন দোষে গেলাম, এখানে সারা জীবন মমতা ব্যানার্জি আর জ্যোতি বসুকে দোষে গেলাম, এরকমভাবে হবে না। তো নতুন সরকারকে নিশ্চয়ই তাদের দায় নিতে হবে। আমি ধন্যবাদ জানাবো একজন ফায়ার ইন্সপেক্টর, তাকে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং কলকাতার ক্ষেত্রেও মানে আমরা বলতেই পারতাম যে ওটা অনেকটা দূরে, তারাপীঠ অনেক দূরে, সেখানে প্রপার মনিটরিং নেই ইত্যাদি, সেটা কে যে এগুলো লাইসেন্স দিচ্ছে, সেখানে অনেক রকমের কনফিউশন আছে। বিভিন্ন সময় বিভিন্ন, একটা টাইমে ওটা পঞ্চায়েত এলাকা, এখনও পঞ্চায়েত টেকনিক্যালি, এবং তারপরে ব্যাপারটা টিআরডিএ দেখে। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ বা দমকলের সেখানে একটা স্থূলতা থাকতে পারে, কিন্তু কলকাতার মতো, খাস কলকাতায় এই জিনিস ঘটছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকম প্রচুর হোটেল আছে। নতুন সরকার এসছে, তারা তো মানুষকে অনেক রকমের প্রতিশ্রুতি করে এসছে, তারা একটু এনশিওর করুক, তারা বলুক যে এগুলোর সমস্ত অডিট আমরা করব। সবকটা হোটেলে, যেটা আমাদের টাইম টু টাইম হওয়ারই কথা, হয় না হয়তো, কিন্তু সেই জিনিসগুলো সরকার এনশিওর করুক, একটা টাইম বেঁধে দিক যে পুজোর আগে আমরা তুমি যেরকম সরকারের, নতুন সরকারের কাছে প্রত্যাশা করছো, পাশাপাশি নিজেদের ব্যর্থতাটাও স্বীকার করে এখানে ব্যর্থতা বলে তুমি একটু বললে যে অডিট হয় না না, আমি বলছি তো, কিন্তু এই জিনিসটা এই গত 3 মাসে হয়েছে কি? 3 মাসেও তো একটা নতুন সরকার এসেছে, সবাই যদি মাঝখানে আমি কিচ্ছু বলি না, 15 বছরের এটা তো বিশ্বাস করবো না। না হয়েছে হয়তো বা না, এই ধরনের কথাগুলো খুবই, হ্যাঁ না, এটা শুধুমাত্র ফায়ার অডিটের ব্যাপার না, এই যে জায়গায় জায়গায় ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, এবং বাম আমলে প্রায় অনেক জায়গাতেই কোনো সিস্টেমই ছিল না, মানে কে এটা পারমিট করবে, কোনো পারমিশনের ব্যাপারই নেই, বাড়ির মতো করে উঠে গেছে সব, হোটেল লজ সব উঠে গেছে। তো সেটা তো হয়েছে। কলকাতা একটা মানে অনেক পুরনো একটা শহর, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক চ্যালেঞ্জেস আছে, সরকারের সময় নিশ্চয়ই লাগবে, কিন্তু তারা মানে ব্যাপারটা যদি শুধুমাত্র পুরনো দিনের কোন রকমের অ্যাকাউন্টেবিলিটি বর্তমান সরকারের থেকে আসছে না। বর্তমান সরকার, আজকে অগ্নিমিত্রা পল কি বলেছেন, রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী, একবার ওনার বক্তব্য শোনাই। নীলাঞ্জন যে জায়গাটা বলছেন, এটা দমকল মন্ত্রীর কাজ, বাই দ্য ওয়ে। না মানে এই যে তুমি যে বললে না যে শুধুমাত্র অগ্নি নির্বাপন ব্যবস্থা নয়, এই যে শহরে হোটেলগুলো কিভাবে গড়ে উঠছে, তার এন্ট্রি এক্সিট কেমন, সেগুলো কনস্ট্রাকশন কেমন। আজকে অগ্নিমিত্রা পল বলছেন একটা বিল্ডিং এর মধ্যে 30টা না 35টা হচ্ছে আপনার ওই লজ চলছে। হ্যাঁ, মানে এই যে ভয়াবহ যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো তো সেই জন্যই পুরো নগর আজকে এটা নলেজে এসছে, আজকে এটা এখন না জানতে তো ভাই এটা সময় লাগবে। এটাকে বিশ্বাসযোগ্য না। আচ্ছা একটু দেখাই কি বলেছেন উনি। জানতেন না, মানুষ মরেছে তারপর জানছেন, এটা বিশ্বাসযোগ্য। বেশ, তা আমি একবার শোনাই উনি কি বলেছেন। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন, তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো,
কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো, কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে, একটা তো হয়েছে ঘটনা। তারা আমার এতটুকুই বক্তব্য যে তারা তাহলে সেই ট্রেড লাইসেন্স বলুন বা অন্যান্য সমস্ত কিছু এগুলোকে ক্যান্সেল করুন, তারা রদটা করুন, তারা পুরো জিনিসটা আইনানুগ ভাবে ব্যাপারটা চালান, তারপরে এই কথা আগে সরকার কি করেছে, মোগল জমানায় কি লাইসেন্স দেয় কর্পোরেশন, লাইসেন্স দেয় সরকার না, অবশ্যই অবশ্যই সরকার দেয় না। আচ্ছা, আমি আসবো একটা বিরতি নেব। ববের হাতে তো ধরা উচিত। আচ্ছা। আপনি এই যে আমাকে কালীঘাট তৃণমূল বললেন, একটু বলুন না। আপনার তো ঋতপন্থী তৃণমূল আরে এখানে বসা ঋতপন্থী উচিত তৃণমূল ছিল। আর ঋতপন্থী তাদের তো বসাবেন না, কারণ তারা পিছনে মন্ত্রী। না না, তারা তো বসছেই না। ওই দীপঙ্কর দাই দিয়ে দিতে পারবে, ওটা তাদেরই দল। আচ্ছা, তাদেরই প্লিজ দল। প্লিজ এটা একটা মিনিট দীপঙ্কর দা, সুজিতদা সিনিয়র মানুষ, একটু বলতে দিতে হবে। আমরা এটা ঠিক বলেছে যে কালীঘাট পন্থী তৃণমূল, আপনি আমায় কেজি টিএমসি বললেন, তাহলে আমাদের ঋতব্রত পন্থী তৃণমূলরা কোথায়? আমি আমার রিপোর্টারদেরকে অনুরোধ করব এবং আমাদের অফিস থেকেও হয়তো বলবেন, আগামী 28 তারিখে কলকাতায় কারা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস করবে মেয়র রোডে, তা নিয়ে হাইকোর্টের তারা দ্বারস্থ হয়েছেন। যদি হাইকোর্ট উভয় পক্ষকেই রায় দেন, তাহলে উভয় পক্ষেরই যুব সমাজ সেখানে আসবেন। আমাদের রিপোর্টাররা গিয়ে হাত জোড় করে তাদেরকে বলবেন যে আপনারা প্লিজ এবার থেকে চ্যানেলে একজন করে রিপ্রেজেন্টেটিভ তারা নাকি